দর্শক বন্ধু, অনেকেই মনে করেন বা অনেকে বলেন যে ব্যস্ততার মধ্যে, কাজের কর্মব্যস্ততার মধ্যে অনেক সময় অনেক দিন এমন হয় যে দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখতে হচ্ছে। তো এই প্রস্রাব চেপে রাখার যে সমস্যা, সেটা কি আপনার কিডনির ক্ষতি করতে পারে? কিডনির অসুখ কিভাবে শুরু হয়? কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা সতর্ক হব? আজকের পর্বে আমরা জানবো বারবার প্রস্রাব চেপে রাখলে বা দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে কিডনির কোনো রকম ক্ষতি হয় কিনা বা কি, কি ক্ষতি হতে পারে? বারবার যদি ইউরিনে ইনফেকশন হয় সেক্ষেত্রে কি কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা? ক্রিয়েটিনিন বা ইউরিয়া বেড়ে যাওয়ার অর্থ কি? কতটা জল খাওয়া প্রয়োজন? এবং কিডনি খারাপ হওয়ার বা ইউরিন ইনফেকশনের লক্ষণগুলোই বা কি, 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 কি দেখে আমরা শনাক্ত করব বা সতর্ক হব? এই নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডক্টর পার্থ কর্মকার আমাদের সঙ্গে এই পর্বে আলোচনায় রয়েছেন। আমি স্যারের কাছে আসবো। অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায়। নমস্কার, আমাকে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নগুলো আমি শুনলাম এবং যেটা আমি প্র্যাকটিসেও দেখেছি যে এই ইউরিন ইনফেকশন, কিডনি ফেলিওর, কিডনির সমস্যা এই নিয়ে খুব কনফিউশনের সৃষ্টি হয়। ইউরিন ইনফেকশন নিয়ে দুটো তিনটে নাম আছে। তার মধ্যে একটা হচ্ছে নার্সেস ইউরেথ্রাইটিস অর হানিমুন সিস্টাইটিস। তো এই নামগুলো শুনলেই অনেকটা বোঝা যায়। ইউএসএতে কি হয়েছিল, একটা সময়ে যারা নার্স ডিউটিতে থাকতেন তারা ইউরিন পাস করার সময়ে সুযোগ পেতেন না। হতে 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 তাদের ইউরিনে জ্বালা করতো এবং ইউরিন ইনফেকশনের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। সেই সময় দেখা যেত তাদের ইউরিন ইনফেকশন হচ্ছে এবং এগুলো মেনলি ঠিক সময়ে পেচ্ছাপ না করার জন্য। সুতরাং নাম থেকেই বোঝা যাচ্ছে যে আপনার কোনো একটি মানুষ যদি অনেকক্ষণ ধরে পেচ্ছাপ চেপে থাকে, সময়ে যদি পেচ্ছাপ না করেন, তাহলে তার ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। শুধুমাত্র ইউরেথ্রাইটিস হতে পারে যেখানে ব্যাকটেরিয়া কিছু থাকে না, ইনফ্লামেশন হতে পারে। আবার ব্যাকটেরিয়া সমেত প্রপার ইউটিআই হতে পারে। আমি আমার রিলেটিভসদের দেখেছি এবং আমি আমার কলিগসদের দেখেছি বা অনেকের কাছ থেকে শুনেছি, মহিলারা যখন ট্রেনে ট্রাভেল করেন তখন তারা বাথরুম ইউজ করেন না, টয়লেট ইউজ করেন না, ওয়াশরুমে যান না। এখন অনেক ওয়াশেবল আর ইউজ অ্যান্ড থ্রো বেরিয়েছে, কভার বেরিয়েছে। সো পিপল আর ইউজিং দ্যাট। আই এম হ্যাপি টু হিয়ার। কিন্তু এটা হয় এবং তারা অনেকেই আমার কাছে আসেন যে ডাক্তারবাবু, এতদিন ট্রাভেল করার ওই সময় তো ট্রাভেল করার পরে আমার একটা ইউরিনারি সিমটমস হচ্ছে এবং আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে ইউটিআই হয়েছে অথবা কিছু কিছু ক্ষেত্রে ইউটিআই হয়নি, জাস্ট একটা ইনফ্লামেশন, যেটা আমি বলছিলাম ইউরেথ্রাইটিস। সুতরাং আপনার প্রশ্নের উত্তর এটাই যে কেউ যদি অনেকক্ষণ ধরে রিপিটেডলি পেচ্ছাপ আটকে থাকেন তাহলে কিন্তু তার ইউরিনারি ট্র্যাক্টের সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, ইন ফর্ম অফ আইদার ইউরেথ্রাইটিস, সিম্পল ইউরেথ্রাইটিস অর ইউটিআই মিনস সিস্টাইটিস। এবার আমি প্রপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের যে ডিসকাশন সেটাতে যদি আসি, তাহলে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মিনস হোয়াট? ইউরিনারি ট্র্যাক্ট কম্প্রাইজেস অফ কিডনি, তার নিচে দুটি নল যাকে আমরা বলি ইউরেটার, তারপরে ব্লাডার মানে মূত্রথলি এবং তারপরে ইউরেথ্রা। কিডনিতে ইউরিন প্রোডাকশন হচ্ছে, তৈরি হচ্ছে, তারপরে ইউরেটার দিয়ে নেমে মূত্রথলি ব্লাডারে জমছে এবং সেটা প্রয়োজন মতো সময়ে ইউরেথ্রার মাধ্যমে বেরিয়ে আসছে। পুরুষদের ক্ষেত্রে এই ইউরেথ্রার বাইরে একটা অর্গান থাকে ব্লাডারের নিচে, তাকে বলে প্রস্টেট। সুতরাং
এই যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে যখনই কোনো ইনফেকশন হবে তাকে আমরা বলবো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। সাধারণত এগুলো দুই প্রকারের, একটা হচ্ছে সিম্পল বা আনকমপ্লিকেটেড, আর একটা হচ্ছে কমপ্লিকেটেড। আনকমপ্লিকেটেড এর মধ্যে পড়ছে যদি ইউরেথ্রাতে ইনফেকশন হয়, যদি ব্লাডারে ইনফেকশন হয়, সেটা আমরা অনেক সময় বলি লোয়ার ট্র্যাক্ট ইনফেকশন। তো এই যে আনকমপ্লিকেটেড, এটা কিন্তু অনেকটাই কমন, যেটা একটা টার্মিনোলজি বললাম হানিমুন সিস্টাইটিস। হানিমুন সিস্টাইটিস মিনস married women can have urinary tract infection. এই আনকমপ্লিকেটেড সিস্টাইটিসের ট্রিটমেন্ট খুব সিম্পল এবং খুব একটা জোরঝামেলা থাকে না, বাট এটা হচ্ছে তার লাইফস্টাইলটার জন্য অনেকটা সমস্যার সৃষ্টি করেন এবং এটা একটা ইটস পেইনফুল ফর হার লাইফ। তার জন্য ওনারা ভয় পেয়ে যান এবং যাদের বারবার হয় তারা কিন্তু আমাদের কাছে খুব চিন্তা নিয়ে আসেন, কিন্তু এগুলো খুব একটা চিন্তা করার কিছু নেই। এবার আমি আসি যে এটা তো কমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেগুলো হলো, আরেকটা হচ্ছে যেগুলো আনকমন, যেমন একটা বাচ্চা, খুব একটা বাচ্চা তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি হয়, তার মানে হচ্ছে এই সিস্টেমে, এই ট্র্যাক্টে কোনো কিছু একটা গন্ডগোল আছে, না হলে ইউটিআই হবে না। বাচ্চা মেয়ের ক্ষেত্রে দুবার ইউটিআই হলে বা একটা ছেলে, বাচ্চা ছেলের যদি ইউটিআই হয়, তাহলে কিন্তু দেখে নিতে হবে তার ট্র্যাক্টে কোনো গন্ডগোল আছে কিনা। অনেক সময় দেখা যায় কিছু ডিজিজ যেমন পোস্টেরিয়র ইউরেথ্রাল ভ্যালভ, সেখানে অবস্ট্রাকশন হচ্ছে, বা রিফ্লাক্স নেফ্রোপ্যাথি, যে তার মানে হচ্ছে ইউরিনটা নিচের দিকে আসার পরিবর্তে কিছুটা উপরের দিকে উঠে যাচ্ছে। এই সব রোগ যাদের, যেসব ছোট বাচ্চার আছে, সেখান থেকে রিপিটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে কিডনি ফেলিওর হতে পারে। ইয়াং মেল, আই এম রিপিটিং দিস ওয়ার্ড, ইয়াং মেল, তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা নেই, একদমই নেই, যদি না তার ট্র্যাক্টে কোনো সমস্যা থাকে বা অন্য কোনো ইমিউনোসাপ্রেস তার হয়ে থাকে। এই কথাটা আমি খুব জোর দিয়ে কেন বললাম, আমাদের কাছে অনেক ইয়াং মেল আসেন, ডাক্তারবাবু আমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছিল। ইটস সো ক্যাজুয়াল যে ওনারা ধরেই নেন যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন তো সবারই হতে পারে। না, পুরুষদের ইউরেথ্রা এতটাই বড় থাকে, লম্বা থাকে, যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা ইয়াং মেলের ক্ষেত্রে অত্যন্ত কম। যদি হয়ে থাকে, যেটা বললাম, দেখে নিতে হবে কেন হচ্ছে। এবং অনেক সময় যে ইউরিনারি ট্র্যাক্টের সমস্যা ছোটবেলায় ধরা পড়েনি, সেটা কিন্তু এইসব ইয়াং পার্সনদের ধরে চিকিৎসা করলে তারা ঠিক হয়ে যান। এবার আসছি একটু এল্ডারলি। আফটার মেনোপজ, দ্যাট বিকজ অফ দ্য রিডাকশন অফ দ্য হরমোনস, দ্যাট এরিয়া বিকাম ড্রাই, এবং সেক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটা ফিমেলদের। মেলদের, এই যে বলেছিলাম প্রস্টেট যাদের বড় থাকে, আস্তে আস্তে বড় হতে থাকে এবং অবস্ট্রাকশনের সৃষ্টি করে, ইউরিনটা ক্লিয়ার বেরোয় না, তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং অনেক ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াটা যখন প্রস্টেটের মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু ট্রিটমেন্টে সাফল্য আসতে অনেক সময় লাগে এবং অনেক দিন ধরে চিকিৎসা করে। আরও কিছু রোগীর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে এবং একটু মারাত্মক রকমের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, যেমন কিডনির ভেতরে ইনফেকশন। যারা ডায়াবেটিস, যারা ইমিউনো কম্প্রোমাইজড, কোনো কারণে এমন কোনো ওষুধ খাচ্ছেন, হয় ট্রান্সপ্ল্যান্ট হয়েছে বা অন্য কোনো ডিজিজ যেখানে ইমিউনিটি কমিয়ে দেওয়া হচ্ছে, সেই সব
রোগীদের যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় সেটা কিন্তু ওপরের দিকে উঠে যায়, কিডনির ভেতরের চলে যায় এবং সেখান থেকে সেপ্টিসিমিয়া হতে পারে, সেখান থেকে কিডনি ফেলিওর হতে পারে, অ্যাকিউট কিডনি ফেলিওর হতে পারে এবং সেটা অনেকটা মারাত্মক রূপ ধারণ করে। অনেক সময় এমন অর্গানিজম থাকে যেগুলো কিডনির ভেতরে এআরএস সৃষ্টি করে, এমফাইসিমেটাস পাইলোনেফ্রাইটিস। সো এগুলো হচ্ছে কমপ্লিকেটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এর খুব গভীরে আমি যাচ্ছি না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো খুবই রেয়ার, কমিউনিটিতে কতজনের আর হয়। কিন্তু যদি কারোর হয়, টেক ইট ভেরি সিরিয়াসলি। আর যদি আপনি পরিমাণ মতো ভালো করে জল খান এবং ঠিকমতো পেচ্ছাপ করেন, ঠিকমতো মানে সময়ে পেচ্ছাপ করেন, পেচ্ছাপ বেশি আটকে না রাখেন এবং কিডনিতে যদি স্টোন কিছু না থাকে বা সিস্ট, অনেক সিস্ট আছে, এমন কিছু ডিজিজ যদি না থাকে, তাহলে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে খুব একটা চিন্তা করার কারণ নেই। ওগুলো আসে যায়, ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায়। আর যদি কমপ্লিকেটেড ইউটিআই হয়, যেটা বললাম, বি সিরিয়াস অ্যান্ড কনসাল্ট ইউর ডক্টর। এবং মানে 5 দিন কনসাল্ট করে নয়, আমি বারবার এটা আপনাদের প্রোগ্রামে বলি, একটা ডাক্তারকে আপনি 5 দিন দেখালেন, উন্নতি হলো না, দ্বিতীয় ডাক্তারের কাছে গেলেন, এটা আপনি করতে পারেন, বাট ইটস নট অ্যাডভাইসেবল। এবার স্যার একটা খুব কমন প্রশ্ন দর্শক বন্ধুরা অনেক সময় করেন যে প্রস্রাবে ফেনা, জ্বালা, জ্বালাপোড়া এবং রঙের পরিবর্তন, এগুলো কি ইঙ্গিত করে? পেচ্ছাবে জ্বালা আপনার ধরুন অনেকক্ষণ জল খাননি, খুব কনসেন্ট্রেটেড ইউরিন, সেক্ষেত্রেও কিন্তু পেচ্ছাবে জ্বালা হতে পারে। এবং আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যে আমার পেচ্ছাবে খুব জ্বালা হয় ডাক্তারবাবু, সারাদিনে কি সব ইউরিনেই জ্বালা হয়? না, মাঝে মধ্যে জ্বালা। সো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর কমন সেন্স, যে জিনিসটা মাঝে মধ্যে হচ্ছে, দ্যাট মিনস ইটস বিহেভিয়ারাল। যদি কোনো সমস্যা পারসিস্টেন্টলি থাকছে, সব ইউরিনেই সমস্যা হচ্ছে, যতবার আপনি ইউরিন পাস করছেন জ্বালা হচ্ছে, যতবার ইউরিন আপনি পাস করছেন কালার ডিফারেন্ট, সেক্ষেত্রে কিন্তু মানে আপনাকে বুঝতে হবে কিছু একটা ডিজিজ আছে। কিন্তু যেগুলো ইন্টারমিটেন্টলি হচ্ছে, সো ইউ ডিড নট টু বি ওয়ারিড। এটা আমি কেন বলছি, আমাদের কাছে এত পেশেন্ট আসেন উদ্বিগ্ন হয়ে, ইয়াং ছেলে মেয়ে, আমার খুব খারাপ লাগে যে ওয়াই দে আর গেটিং সো মাচ ওয়ারিড। কারণ লাইফ তো আমাদের একটাই, তো ডিজিজ থাকে, ডিজিজ নিয়ে আপনি চিন্তিত থাকবেন, কিন্তু ডিজিজটা যদি মাথার ভেতরে ঢুকে যায়, then your normal life gets hampered and your sometimes your married life get hampered, your social life get hampered, your professional life get hampered. সুতরাং এত ভয় পাবেন না, এত ভয় পাওয়ার কিছু নেই। ফ্রদি ইউরিন নিয়ে আমি আগেও বলেছি যে যদি কোমরে আপনি ইউরিন করছেন এবং সেটা ফ্লাশ করার পর চলে যায়, ডোন্ট গেট ওয়ারিড, ডোন্ট কাম টু মি, ওকে? আমার কাছে এখন অনেক পেশেন্ট আসছেন, তো এটা নিয়ে চিন্তা করবেন। এবার কিছু পেশেন্ট আমরা পাচ্ছি তাদের ইউরিন ইনফেকশন, মানে ইউরিনে কোনো সমস্যাই নেই, টেস্ট করে দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই, কিন্তু তারা ফিল করছেন সমস্যা আছে। এটা অনেক সময় নিউরোলজিক্যাল সমস্যা থেকে হতে পারে, এটা অনেক সময় অ্যাংজাইটি নিউরোসিস থেকে হতে পারে। সুতরাং ওটা একটু অন্যভাবে ট্রিটমেন্ট করতে হবে। এবার হলো কালার। ইউরিনের কালার ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট হতে পারে। যেমন ধরুন আপনি অনেকক্ষণ জল খেলেন না, তারপর আপনি ইউরিন পাস করতে গেলেন, খুব কনসেন্ট্রেটেড ইউরিন হলো, সেটা আবার জল খেলে ঠিক হয়ে যাবে, কিছু করার দরকার। কারো জন্ডিস হয়েছে, পারসিস্টেন্টলি ইউরিন ইজ গেটিং ইয়েলো কালার, সো সেখানেও কিন্তু সেটা কিন্তু সমস্যা আছে। আবার মাস্টার্ড কালার ইউরিন হচ্ছে, দেয়ার ইজ এ ইস্যু, কনসাল্ট ইউর ডক্টর। খুব রেড কালার ইউরিন হচ্ছে, কনসাল্ট ইউর ডক্টর। কিন্তু প্রত্যেকটাই যেন পারসিস্টেন্ট হয়, যতবার ইউরিন করছেন ততবারই হচ্ছে, এরকম যদি হয় কনসাল্ট ইউর ডক্টর। কিছু মেডিসিন থেকে কালার চেঞ্জ হয়, কি আপনি ভিটামিন খাচ্ছেন, ইউরিনের কালার চেঞ্জ হবে, স্টপ ভিটামিন and then see again. So don't get worried with all simple things, small things changes in your urine, but if it is persistent, consult our doctors. স্যার এর পাশাপাশি দর্শক বন্ধুরা অনেক সময় এই প্রশ্ন দুটো খুব কমন দুটো লক্ষণ নিয়ে কথা বলেন, সেটা হচ্ছে পা ফুলে যাওয়া এবং মুখ চোখ ফুলে যাওয়া। এটা কোন ধরনের সমস্যা ইঙ্গিত করে?
পা ফোলা এবং মুখ ফোলা এগুলো মানে হচ্ছে শরীরে জল জমছে। শরীরের আমাদের তো জল থাকে ব্লাড ভেসেলস এর মধ্যে, টিস্যুর মধ্যে, কিন্তু টিস্যুর বাইরে যখন জল জমে তখন পা এবং মুখ ফোলে। অনেক সময় চোখের চারপাশটা ফোলে, পা ফোলে, পা ফোলাটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো এই যে কোনো ফোলা, শরীরের যে কোনো ফোলা ৩-৪টে কারণে হতে পারে। হয় হার্টের থেকে, নয় লিভারের থেকে, নয় কিডনির থেকে। এবার অ্যাজ আই এম অ্যান নেফ্রোলজিস্ট, ফার্স্ট যদি ধরা হয় কিডনির থেকে, কিডনির দুটো জায়গা থেকে, দুটো অ্যাসপেক্ট থেকে এটা হতে পারে। ধরুন কিডনি দিয়ে প্রচুর প্রোটিন বেরিয়ে যাচ্ছে, আম, আহ, সেক্ষেত্রেও কিন্তু শরীরে অ্যালবুমিন কমে গিয়ে শরীর খুব ফুলে গেল। অথবা কিডনি দিয়ে কিছুটা প্রোটিন বেরোচ্ছে এবং সাথে সাথে কিডনির কার্যক্ষমতা কমে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, সেখান থেকেও শরীরে জল জমতে পারে। আবার কিডনি একদম ফ্র্যাঙ্ক রেনাল ফেলিওর থেকেও কিন্তু শরীর ফুলে যেতে পারে। সুতরাং এইরকম যদি পাপ হলে, যেটা প্রোগ্রেসিভ, আপনি কনসাল্ট ইউর ডক্টর। এছাড়াও কিছু ওষুধ থেকে হয়, যেমন পেইন কিলার খেলে পা ফুলতে পারে, কিছু প্রেশারের মেডিসিন আছে সেখান থেকেও পা ফুলতে পারে। কিন্তু এই প্রসঙ্গে আমার এতদিনের অভিজ্ঞতায় একটা কথা বলি, যে অনেক সময় কোনো একজন ডাক্তারবাবু একটা প্রেশারের ওষুধ দিলেন এবং আপনার পা ফুললো, সঙ্গে সঙ্গে ওষুধটা বন্ধ করে ডাক্তার পরিবর্তন করবেন না। তার কারণ এই পা ফোলা থেকে আপনার মেজর সমস্যা হবে না, লাইফ থ্রেটেনিং কিছু হওয়ার কথা নয়। You go back to your doctor and ask, is it due to pressure medicine or due to something else? He will see and then will guide you. সুতরাং প্যানিক করবেন না। অ্যামিলোডিপিন থেকে পা ফুলতে পারে, কিছু কিছু সিলিনিডিপিন থেকে পা ফুলতে পারে। হ্যাঁ, পা ফুলছে, কিন্তু সেটা থেকে এত প্যানিক করবেন না। অনেক সময় কি হয়, হালকা একটু কিডনির সমস্যা আছে, এবার তাকে লোকজন অ্যাডভাইস দিল যে খুব বেশি করে জল খা। ঠিক, খুব বেশি করে জল খাওয়া সবসময় যে শরীরের পক্ষে ভালো তা নয়, সেখান থেকেও আননেসেসারিলি আপনার পা ফুলতে পারে, মুখ ফুলতে পারে। সো আপনার যদি পা ফোলে বা মুখ ফোলে, কনসাল্ট ইউর ডক্টর, ডোন্ট গেট প্যানিক অ্যান্ড হি উইল গাইড ইউ। স্যার একদম শেষ প্রান্তে একটু জানতে যাবো যে কিডনির সমস্যা, প্রস্রাব চেপে রাখা এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আলোচনা করলাম। অনেকে এই ধরনের সমস্যার লক্ষণ উপসর্গগুলো দেখে থাকেন, তারা চিকিৎসকের কাছে যান, কিন্তু অনেকেই এটা জানতে চান যে স্যার তাহলে প্রাথমিকভাবে কিডনিটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা ভালো আছে কিনা এটা জানতে আমরা কি পরীক্ষা করতে পারি? এর আগের প্রোগ্রামেও আমি অনেকবার বলেছি যে কিডনির রোগ ধরার জন্য যে টেস্টগুলো করা হয় প্রাথমিকভাবে অত্যন্ত কম খরচে। আপনি যদি ইউরিন রুটিন এবং মাইক্রোস্কোপি কোনো একটা স্ট্যান্ডার্ড ল্যাব থেকে করান, তাহলেই কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যাবেন যে আপনার কিডনি বা ইউরিনের ট্র্যাক্ট কেমন আছে, সেখানে ব্লাড বেরোচ্ছে কিনা, প্রোটিন বেরোচ্ছে কিনা, পাসেলস কেমন আছে, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আমরা ব্লাডে ক্রিয়াটিনিন টেস্ট করি। যখন ক্রিয়াটিনিন কিছু কিছু ক্ষেত্রে ফ্যালাসিয়াস হয়, আমরা সিস্টেটিন সি টেস্ট করি। সব ক্ষেত্রে দরকার হয় না, অধিকাংশ ক্ষেত্রেই দরকার হয় না। ক্রিয়াটিনিনের রিপোর্টের ভিত্তিতে এজ, সেক্স এবং দিয়ে অনেক কিছু, এজ, সেক্স এবং ক্রিয়াটিনের মাত্রা দিয়ে আমরা অনেক ক্যালকুলেশন আছে, তার ভিত্তিতে ইজিএফআর, অনেক পেশেন্ট আজকাল আমাদেরকে জিজ্ঞেস করেন ইজিএফআর, এই ইজিএফআর ক্যালকুলেট করা যায়। ডিফারেন্ট ইকুয়েশনস আছে। সুতরাং ইজিএফআর আলাদা কোনো টেস্ট নয়। আগে আমরা ইউরিনারি ক্রিয়াটিনিন ক্লিয়ারেন্স করতাম, সেটা ছিল আলাদা টেস্ট, কিন্তু সেটা কাম্বারসাম। তার জায়গায় আমরা ব্লাডে ক্রিয়াটিনিন টেস্ট করলেই ক্যালকুলেশন করে, আপনি নিজেও ক্যালকুলেট করে নিতে পারেন, অনেক সময় ল্যাব ক্যালকুলেশন করে দেয়, আমি ক্যালকুলেশন করি, মানে ডক্টরসরা ক্যালকুলেশন করে, তার ভিত্তিতে আপনার কতটা কিডনি কতটা কাজ করছে ক্যালকুলেট করে নেওয়া যায়। এর সাথে হচ্ছে আল্ট্রাসাউন্ড করে দেখে নেওয়া কটা কিডনি আছে। মানে অনেক সময় আমরা দেখি যে জেনেটিক্যালি হয়তো, মানে বাই বার্থ হয়তো কিডনির ডিফেক্ট, কিডনির সাইজ কীরকম, কোনো অবস্ট্রাকশন আছে কি না, এক্সেট্রা, কোনো স্টোন আছে কিনা, সেগুলো দেখলেই কিন্তু
কিডনি সম্বন্ধে অধিকাংশ ইনফরমেশন পাওয়া যায়। ভেরি রেয়ারলি এক্সটেন্সিভ টেস্ট করতে হয়। ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এত সহজে গোটা বিষয়টি সম্পর্কে তিনি আলোচনা করলেন, আপনাদেরকে জানালেন। আপনাদেরকেও বলি, যারা দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখছেন, যাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা এই জাতীয় কোনো লক্ষণ দেখা দিচ্ছে, তাতে কিন্তু কিডনির ক্ষতি হতে পারে, অন্যান্য সমস্যা হতে পারে। কাজেই কোনো লক্ষণ বা উপসর্গকে অবহেলা করবেন না। যদি কোনো সমস্যা হয়ে থাকে চিকিৎসকের পরামর্শ নিন। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।